আমেরিকার যুদ্ধের কৌশল বোঝা বড় দায়। দখলের রাজত্ব হয়ে গেছে, আন্তর্জাতিক আইনের এর কোনোটাই কিন্তু কেউ মানছে না। হরমুজ বন্ধ, মিডল ইস্টের টোটাল অয়েল এই চ্যানেল দিয়ে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আসে, এইটা এখন যুদ্ধের কারণে বন্ধ। আনবিলিভেবল, এন্টায়ার ওয়ার্ল্ড একটা বিরাট টার্মোইলের মধ্যে পড়ে গেল। এটা কেবল ট্রাম্প কলনারি নোবেল পুরস্কার না দেওয়াতে উনি বোধহয় মনে ক্ষুণ্ণ হয়েছে। ইসরায়েল একটা রাষ্ট্র, এটা রাষ্ট্রীয়ভাবে একটা সন্ত্রাসী রাষ্ট্র। ডেইলি টাইমসে বাংলাদেশের নিয়মিত আয়োজন টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। আমার সঙ্গে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অব বাংলাদেশের সাবেক সভাপতি জনাব মাসুদ করিম। আপনাকে স্বাগত। ধন্যবাদ। তিনি দীর্ঘদিন ধরে ডিপ্লোম্যাটিক বিট করেন, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশের কূটনৈতিক খবরগুলো তিনি রাখেন। এই জন্য আজকে তার আমাদের অতিথি হওয়া। আপনারা জানেন যে ইরান, ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধ চলছে, আজকে দ্বিতীয় দিন যুদ্ধের। এবং দ্বিতীয় দিনে আমরা জেনেছি যে ইরানে যিনি সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, তিনিও নিহত হয়েছেন। তিনি ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। এই যুদ্ধটা কোন দিকে আসলে গড়াতে পারে, কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। এটা যদি এখন এটা যুদ্ধটা এমন একটা স্টেজে, ইভলভিং স্টেজে আছে, এবং এটা একটা পর্যায়ে তো গেল যে ওখানকার যে সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং আধ্যাত্মিক নেতা খামেনি উনি মারা গেলেন। তো ওনাকে যে হত্যা করা, এটা একটা বিরাট টার্গেট ছিল মনে হচ্ছে। কারণ এখানে বহু বছর ধরে, একটু ব্যাকগ্রাউন্ড না বললে আবার জিনিসটা ক্লিয়ার হবে না। তো এখানে ইরানটা অনেক একটা ঐতিহ্যবাহী, মানে আমি বলবো যে সভ্যতার কেন্দ্র। পৃথিবীর প্রাচীনতম দুইটা সভ্যতার একটা পারস্য সভ্যতা এবং রোম সভ্যতার মধ্যে পারস্য সভ্যতা হলো ইরান ভিত্তিক। এখানে যত দুনিয়ার যত খ্যাতিমান লোকজন, মানে ইবনে সিনা কিংবা যা চিকিৎসা বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের এটা হলো শ্রুতিকাগার এই ওয়ার্ল্ডের মধ্যে। তো সেই সভ্যতা ধীরে ধীরে যখন গড়ে ওঠে, তো সেটার প্রেক্ষাপটে সেটা এখনও আছে, এবং এই যে যুদ্ধের মাধ্যমে সেটা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এই ইসলামী রেভলিউশন যে হয়েছে, আপনার মনে আছে যে 1979 সালে, হ্যাঁ 79 সালে সেখানে একটা ইসলামী বিপ্লব সাধিত হয়। এর আগে এখানে রেজা শাহ পাহলভী নামে একজন শাসক বা একজন রাজা ছিলেন, যিনি অ্যাকচুয়ালি উদার পন্থার ছিলেন, আমেরিকার ব্যাক্ট ছিলেন। এবং এখনকার আপনারা যে ইসলামী এই যে স্কার্ফ দেখেন বা বোরকা, এগুলি তখন ছিল না। তখন বেশ উদার ছিল এবং জ্ঞান বিজ্ঞান ওপেন ছিল। এখন তারপরে সেই খোমেনি, তিনি বিদেশে ছিলেন, ফ্রান্সে ছিলেন, সেখান থেকে ইরাকে এসে এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। দেওয়ার পরে এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন। ওই দিন সেই বিপ্লবটা দেশের ভেতরেই হয়েছে, এবং ওনারা সেই ক্ষমতা থেকে পাহলভী পালিয়ে গেলেন পার্শ্ববর্তী মিশরে। ওনার তারপরে আর আমেরিকাও তাকে মানে আশ্রয় দেয় নাই, তিনি ওখানেই মারা যান। তবে ওনার ছেলে এবং স্ত্রী এখনও আমেরিকায় আছেন, এবং বলা হয় যে এইবার যে আন্দোলন কিছুদিন আগে হইল, সেটার নেপথ্যেই পাহলভীর অনুসারীরা সেখানে আছে এবং ওনার ছেলে বা স্ত্রী এখানে আছে। এটা হলো তার ব্যাকগ্রাউন্ড। এখন এই খামেনি ইসলামী বিপ্লবের পর থেকে দেশের মধ্যে যেভাবে শাসন ব্যবস্থাটা চালিত হচ্ছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কখনোই পছন্দের ছিল না। আর দ্বিতীয় হলো যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান যারা বলেন, তাদের একটা পছন্দের জায়গা হলো ইসরায়েল। ইসরায়েলকে এখানে নতুন রাষ্ট্র হিসেবে স্থাপন করা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ইহুদিদের এনে এখানে স্থাপন করা হয়েছে, এবং এখানে তাদের একটা ফুটস্টেপ রাখার জন্য, মানে মধ্যপ্রাচ্য জুড়ে যেখানে মুসলিম রাজত্ব, সেখানে একটা ইহুদি রাষ্ট্র স্থাপন করে ওনারা এখানে ইউরোপ এবং আমেরিকানরা এখানে স্থলাভিষিক্ত হতে চাচ্ছেন। তো ওখানে দেখা যাচ্ছে যে এই পর্যন্ত ইসরায়েলের সাথে বহু যুদ্ধ হয়েছে, প্যালেস্টাইনের সাথে 100 বছরের বেশি দিন ধরে যুদ্ধ হয়েছে, এবং এর আশেপাশে ইসরায়েলের আশেপাশে যে 4-5টা রাষ্ট্র আছে, প্রত্যেকটার সাথে এবং একসঙ্গে যুদ্ধ করে ওরা জিতেছে, একবার না দুইবার। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ইসরায়েলকে তারা প্রত্যক্ষভাবে মদত দিয়েছে। উপত্যকা দখল করে নিয়েছে, সিনাই উপত্যকা দখল করেছে, প্যালেস্টাইনের হ্যাঁ পশ্চিম তীরে তো তেমন বাধা দেওয়ার লোক নাই। এখানে তো হামাস আছে ইস্ট, মানে ইয়েতে, কিন্তু গাজায় কিন্তু এখানে ওটা মোটামুটি অধিকৃত করছে। তো আমরা যেটা সবসময় বলি যে ইস্ট জেরুজালেমকে রাজধানী করে একটা স্বাধীন প্যালেস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করে দ্বিরাষ্ট্রীয় সমাধান, সেই জায়গায় এদের কোনো লক্ষ্য নেই।
আমি বলছি পুরোটা একটা আন্তর্জাতিক আইন কানুন রীতি নীতি বিধি বিধান কোনো কিছু না মেনে ইসরায়েল কিন্তু এই বসতি স্থাপন যুদ্ধ করা মানুষ হত্যা করা এইসব করে করে হামাসকে রীতিমতো ধ্বংসস্তূপে মানে ওই যে মানে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করে। ৭৫,০০০ লোক বলা হয় অফিসিয়ালি। ৭৫,০০০ লোক এখানে মারা গেছে। কি পরিমাণ আপনি দেখেন, নারী শিশু হাসপাতাল বিল্ডিং সব শেষ। এখন এখানে বলছে স্টেবিলাইজেশন ফোর্স নিয়ে সেটাকে এখন পুনর্গঠন করবে, করে এখানে এটা তো সব কিছুই আপনারা জানেন যা যা হচ্ছে। তো এখন যেটা সমস্যাটা প্যালেস্টাইনের জন্য, প্যালেস্টাইন না ইসরায়েলের জন্য মাথার কাটা ছিল, সেটা হলো যে তারা তাকে এই যে ইসলামিক রিপাবলিক অফ ইরানকে কিছুতেই মেনে নিতে পারছে না, কারণ তারা বশীভূত নয়। মানে ইসরায়েলের পুরো মিডল ইস্ট কিন্তু ইসরায়েলের বশীভূত, আমেরিকার বশীভূত, আমেরিকা ইসরায়েল বশীভূত। ওরা কথাবার্তা মানছে না। এই আনুগত্য না হওয়ার কারণে এদের বিরুদ্ধে নানা রকম ফন্দি ফিকির তারা করেছে। তো ইরানিরাও কম যায় না, তারাও নানা রকম প্রক্সি বাহিনী তৈরি করে। ফর এক্সাম্পল হুতি শিয়া বিদ্রোহী যেগুলি ইয়েমেনে আছে, তারপরে লেবাননে আছে হিজবুল্লাহ, তারপরে এখানে হামাস, এইসবদেরকেও তারা কিছু সহায়তা মদত দিয়ে ওদের উপরেও হামলা করেছে, মানে জিনিসটাকে নিউট্রাল করার জন্য। কিন্তু এই সব কয়টা বাহিনীকে মোটামুটি একটা দুর্বল অবস্থায় ফেলে দিয়েছে। আপনার মনে আছে কিনা যে একটা পেজের অ্যাটাক হয়েছিল এই হিজবুল্লাহর উপরে এবং ইরানিয়ান যে রাইসি মারা গেলেন এটার সময়। এই পেজারটা কিন্তু ওরা ইয়া থেকে কিনেছিল, এই দুবাই থেকে। কিন্তু দুবাই যারখান থেকে তৈরি করে আনছে ইউরোপ, ওখানে এই ইসরায়েলি গোয়েন্দারা সেখানে এই সমস্ত জিনিস দিয়ে দিচ্ছে যাতে রিমোট কন্ট্রোল করে ওনাকে মেরে ফেলে, প্রেসিডেন্টকে মারে এবং অনেক গার্ড কমান্ডার, সে অনেক সামরিক কমান্ডার, সেনাপ্রধান মারেছে। এরপরে যেটা আমরা আবার দেখলাম যে এবার ওদের যে নিউক্লিয়ার স্থাপনাগুলিতেও হামলা হয়েছিল এবং শেষমেশ যখন দেখা যাচ্ছে এভাবে কোনো কাজ হচ্ছে না, সর্বশেষ আপনি যে কিছুদিন আগে একটা আন্দোলন হলো এর ভিতরে, ইরানের ভিতরে, সেই আন্দোলনটা ছিল অর্থনৈতিক আন্দোলন। মানে তাদের ওই ইনফ্লেশন বেশি, মানুষের বেকারত্ব, এই সমস্ত নিয়ে ওটার কভারে আসলে সরকারকে ফেলে দিয়ে, হ্যাঁ সরকার ফেলে। এবং সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু হুঁশিয়ার করেছিলেন যে যদি এটার মধ্যে বাধা দেওয়া হয় আন্দোলনে, তাহলে কিন্তু আমরা হামলা করব। তো ইরানিয়ানরা খুব চালাক, তারা কোনো বাধা টাধা দেয় নাই, তারা রাজনৈতিকভাবে কৌশল করে তারা সেটাকে কাভার করেছে এবং সেটা করেছে। কিন্তু এটা করার পরে এখন একটা অপরচুন মোমেন্ট তারা পেয়ে দেখছে যে ওইভাবেও যেহেতু হচ্ছে না, অপরচুন মোমেন্ট রামাদানে তারা দেখেছে যে ওখানকার যে সর্বোচ্চ নেতা এবং অন্যান্য কমান্ডারবৃন্দ, বিশেষ করে গার্ড রেজিমেন্ট যেগুলি ইরানিয়ান, ওনারা একটা মিটিং করছে এবং এখানে ওনাদের ভালো সোর্স আছে। আপনারা জানেন যে পাহলবির অনুসারীরা আছে, বামপন্থীরা আছে। ইরান কিন্তু অনেকটা ওপেন কান্ট্রি, সেখানে কিন্তু এত রেস্ট্রিকশন নাই, যে কারণে তাদের অনেক গোয়েন্দা গুপ্তচর আছে, তাদের মাধ্যমে তারা যখন জানতে পারে তখন এই সময়টা এক সেকেন্ডও দেরি করে নাই। শুধু একা না ইসরায়েল, আমেরিকাকে সঙ্গে নিয়ে, কারণ ইরানের শক্তি সামর্থ্য সম্বন্ধেও তাদের ধারণা আছে। ইতিমধ্যে 29টা না 30টা ঘাঁটিতে তারাও পাল্টা সুপারসনিক হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ইরানের বন্ধুরা কেউ পাশে দাঁড়ানো না, আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই। ইরানের বন্ধুরা এখানে আমেরিকার স্পেসিফিক নাম বলি, চায়না এবং রাশিয়া মিলিটারিলি পাশে দাঁড়ায় নাই, এটা ওদের এতেও নাই। তবে তারা মানে রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে কথাবার্তা যেগুলি মানে সমর্থন, সেটা তারা দিয়েছে। কিন্তু তাদেরকে সামরিকভাবে ওখানে হেল্প করতে যায় নাই, কারণ সবাই তো ভয় পায় যে এখানে আবার তাদের স্বার্থের উপরে হামলা করতে পারে আমেরিকা। এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে যে এটাকে হয়তো যতটুকুই হয়েছে সেখান থেকে ডিএসকেলেট করা, যদি আবার পাল্টা হামলা হয়, একটা তৃতীয় বিশ্বযুদ্ধের বৃহত্তর যুদ্ধ, আমি জানি না, নানা কারণেই হইতে পারে। কিন্তু এখানে যেই জিনিসটা আমাদের কাছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যারেক্টার, উনি কিন্তু ব্যবসা বাণিজ্য অর্থনীতি টাকা পয়সা এই সমস্ত দিকে মানে উনি সবচেয়ে বেশি। তো আমার মনে হয় যে এই যুদ্ধের মাধ্যমে এখানকার রিসোর্স যেগুলি আছে মিডল ইস্টে, বিশেষ করে ইরানে, যদি ওখানকার রিজিম তারা চেঞ্জ করতে পারে, ওখানকার যে শাসক, এখনও যদিও সেরকম সাকসেস হয় নাই, যদিও ওখানকার লিডার মারা গেছেন এবং তার আত্মীয় স্বজন মারা গেছেন, কিন্তু সেখানকার শাসন ব্যবস্থা এখনো ইসলামিক। ছেলে বোধহয় এখনো বেঁচে আছে, হ্যাঁ ছেলে আছে এবং অন্যান্য ওনারা অল্টারনেটিভ কমিটিও গঠন করেছেন এবং এখান থেকে তারা আরেকজন ধর্মীয় নেতা নিয়ে মনোনীত করবেন। দে আর ফাইটিং
ফাইটিং ব্যাক, এটা ঠিক। কিন্তু এখন সুতরাং এটা এখনও বোঝা যাচ্ছে না যে এটাকে বলা হয় যে এই গ্রেভিটি সেন্টারকে তারা আঘাত করেছে, যে জায়গায় সবসময় আপনারা দেখবেন ইরাকে বলেন আর লিবিয়াতে বলেন, যাকে দেখে ইন্সপায়ার্ড দ্য নেশন তাকে মেরে ফেলা, এটা হলো আমেরিকান একটা ট্যাকটিক। যেখানে সাদ্দাম হোসেনকে বা গাদ্দাফিকে যেভাবে মেরে ফেলছে, সেখানে একইভাবে খামেনিকে মেরে ফেলছে। তো তারা এর একটা মিলিটারি কৌশল নিয়েছে এবং এটার দ্বারা তারা আশা করতেছে যে এখানে রিজিম তারা চেঞ্জ করতে পারবে। না, যদি না পারে তাহলে তারা মনে করবে যে অন্তত দুর্বল করতে পেরেছে, কারণ এটা তো তাদের কন্টিনিউয়াস প্রচেষ্টা, 79 সাল থেকে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এটার ফলে এখন যদি তারা এখানকার তেল সম্পদ, এখানে ওদের বিরুদ্ধে তো নানা কারণ আছে। এখন আমেরিকানরা তো ডলারকে তারা প্রাধান্য দেয়, দেখা যাচ্ছে যে ইরানিয়ানরা ডলার ছাড়াই তেল বিক্রি করছে চায়নার কাছে, অন্যান্য দেশে। ইরান বোধহয় ব্রিকেরও সদস্য, ব্রিক্সেরও সদস্য। সুতরাং ব্রিক্স যেটা হচ্ছে সেটা তো তারা একটা অল্টারনেটিভ কারেন্সি চিন্তা ভাবনা করছে। তো আমি যেটা বুঝতে পারছি যে এটা এখন এই যে হরমুজ চ্যানেলও তো কার্যকর নাই, ইকোনমির উপর একটা বিরাট প্রভাব পড়বে আমাদের দেশের লোক। শুধু ইরান না, পুরো পৃথিবীব্যাপী, মধ্যপ্রাচ্যের আমাদের দেশের উপরে পর্যন্ত। আমাদের কতগুলি লোক, সবচেয়ে হাইয়েস্ট নাম্বার পিপল হলো আমাদের মধ্যপ্রাচ্যে, সৌদি আরবিয়া 20-22 লাখ লোক আছে, গালফের প্রত্যেকটা দেশে আছে, ইউএইতে আছে। যে এই যে লোকজন যেতে পারছে না, এই যে ফ্লাইট বন্ধ, তো এখানে তার তো চাকরি থাকবে না ওখানে, সেই একটা সমস্যা। তাছাড়া মিডল ইস্টে আমাদের এখান থেকে যে লোক যায়, তারা কিন্তু ছুটি শেষ হওয়ার একদিন বা একদম কানায় যায়। হ্যাঁ, এটার একটা সমস্যা আছে। আরেকটা সমস্যা হলো যে তেলের প্রাইসটা যে বাড়বে, এই যে হরমুজ বন্ধ, হরমুজটা হলো একেবারে এই মানে একমাত্র চ্যানেল, 1/5 ওয়েল মিডল ইস্ট, মানে ওয়ার্ল্ডের, মিডল ইস্টের টোটাল ওয়েল এই চ্যানেল দিয়ে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আসে। এইটা এখন যুদ্ধের কারণে বন্ধ, আনবিলিভেবল। তো সেটার ফলে প্রাইস তো হাই হবে। আমাদের দেশে একটা এনার্জি হাংরি কান্ট্রি, এখানে আমার যদি জ্বালানি না থাকে তাহলে তো আমার দেশে উৎপাদন ব্যাহত হবে। আমার দেশে এক্সপোর্ট আছে, ইরানেও আছে পর্যাপ্তম, ইরান ছাড়া মিডল ইস্টে অন্যান্য দেশে এক্সপোর্ট আছে, এগুলি নানাভাবে ব্যাহত হবে। এটা আমি আমার দেশের কথা বলছি, আমি বলছি যে এন্টায়ার ওয়ার্ল্ড একটা বিরাট টার্মোইলের মধ্যে পড়ে গেল। আমরা কি একটা ইউনিপোলার ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি, যদিও দীর্ঘদিন ধরে আছে, সেটি বলা হয় যে 90 সালের পর থেকেই ইউনিপোলার। এখন ইউনিপোলারের সংজ্ঞা কি সেটা আমি একটু মানে একক কর্তৃত্বের কথা আপনি বলছেন, আমেরিকার একক কর্তৃত্ব আছে, কিন্তু আমেরিকার কর্তৃত্ব চ্যালেঞ্জ হচ্ছে অনেক জায়গায়। নট অনলি যে কান্ট্রি নিজে করতেছে তা না, নানা রকম ফোর্সেস যারা আছে, যাদের বিরুদ্ধে ওনারা বিভিন্ন জায়গায় যুদ্ধ করেন, ওনারা তো চ্যালেঞ্জ করতেছে। আর উনি তো ওনাদের যে প্রধান রাইভাল মনে করেন, ধরেন রাশিয়া কিংবা চায়না, এখন যদি আপনি একক ওয়ার্ল্ড বলেন, তাহলে ওনাদের সাথে তো যুদ্ধে সরাসরি যাচ্ছে না, হয়তো ব্যবসা বাণিজ্য, অ্যালায়েন্স, রাজনীতি, কূটনীতি, এই সমস্ত ওনারা যাচ্ছে। কিন্তু সরাসরি যুদ্ধে যদি একটা বলা যায় একটা লার্জার পোর্শনের কর্তৃত্ব আমেরিকার হাতে আছে, যেহেতু ইউরোপিয়ানরা এবং আমেরিকানরা এটা এক। আর ট্রাম্প আসার পরে উনি যে একটা দিয়েছেন যে ট্রাম্প কলোনারি, যেটা আপনি আমেরিকায় একটা সিস্টেমে এক সময় ছিল যে এইভাবে, এই যে এখন আমাদের এখানে বন্ধ করেছে, ইউএসএআইডি বন্ধ করে দিছে, বিশ্বব্যাপী সাহায্য বন্ধ করে দিছে। এইটা আমেরিকায় বোধহয় 1800 কত সালে এটা ছিল, এরকম ছিল যে তারা আমেরিকা সারা ওয়ার্ল্ডের কোনো মানে বার্ডেন তারা নিবে না, তারা সেইটার একটা সিস্টেম। এবং এই সিস্টেমে তারা এখন এই যে সাহায্য বন্ধ করে দিয়েছে। এবং তারা এখন ট্রাম্পের যে নতুন সিকিউরিটি পলিসি, সেখানে যেখান থেকে ব্যবসা বাণিজ্য কীভাবে খুঁজে বের করে এটাকে এক্সপ্লোর করা যায়, গ্রাব করতে চায় সব কিছু সেটা। আর সবচেয়ে বড় হলো যে উত্তর গোলার্ধ যেটা, এটা পুরাটাই ওনাদের নিয়ন্ত্রণে থাকবে। আবার ইউরোপিয়ান সিকিউরিটির দায়িত্ব অনেকটা পুরাটা ছিল আমেরিকার হাতে। এখন ওরা বলছে আমরা সিকিউরিটির দায়িত্ব নিব না। একসময় 1% আর 2% জিডিপির দিত সিকিউরিটি বাবদ, এখন ইউরোপিয়ানরা সেখানে 5% তাদের জিডিপির নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা করার জন্য করতে হচ্ছে। আমেরিকানরা সেই সিকিউরিটি থেকে সরে গেছে। এখন সমস্যাটা হলে আমাদের মতো দেশগুলি যারা উন্নয়নশীল বা দরিদ্র দেশ, ওদেরকে ইউরোপিয়ানরা যে সাহায্য দিত বিভিন্ন সামাজিক খাতে, সেই সাহায্যটা তারা তাদের সিকিউরিটি খাতে ট্রান্সফার করে ফেলছে। তো আমি বলছি যে ওয়ার্ল্ড একটা ওলটপালট ট্রাম্পের আমলে, এটা সবাই এক্সপেক্ট করেছিল। দুর্বল হয়েছে, ন্যাটো গুলি তো ভেঙে দিয়েছে। ন্যাটো মানে ইউরোপ
ইউরোপের কোনো দায়ভার উনি নেবেন না। নেটো আছে, কিন্তু নেটোকে উনি বলেছেন যে এটা আপনাদের ইউরোপিয়ানরা আপনারা সিকিউরিটি করবেন, অন্তত 5% আপনাদের দিতে হবে জিডিপি। তাহলে এই যে নেটোর যে এগুলি তো তাদের নাই। তো এখন আপনি দেখছেন যে এর থেকে ধরে নিয়ে আসছে ভেনেজুয়েলার থেকে প্রেসিডেন্ট মাদুরোকে উনি ধরে নিয়ে আসছেন, যেহেতু ওখানে তেল সম্পদ আছে এবং উনি কথাবার্তা শুননা। এখন শুনতেছি কিউবায়ও নাকি টার্গেট করেছে, দেখা যাক কী হয় না হয়। তারপরে অন্যান্য জায়গাগুলিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে এরা করছে, যেগুলি তাদের ইনডাইরেক্ট টার্গেটে আছে সেটা হলো চায়না। তাদেরকে অর্থনৈতিকভাবে নানা রকম স্যাংশন দিয়ে বা গ্রুপিং তৈরি করে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তৈরি করে এবং কোয়াড তৈরি করে সেভাবে চায়নাকে করার জন্য চেষ্টা করা হচ্ছে। আবার চাইনিজরাও তারাও আবার পাল্টা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ করে তারা নিজস্ব বলয় তৈরি করে অর্থনৈতিকভাবে তারা কৌশল নিয়েছে, যে কারণে ওটাকে বলে যে এটা ইকোনমিকে উইপন হিসেবে ব্যবহার করে। তাদের হাতে যে প্রচুর টাকা আছে সেটার মাধ্যমে ওয়ার্ল্ডের কর্তৃত্ব নেওয়ার চেষ্টা করতেছে। তো এই হলো একটা অবস্থা। তো আমি অনেকে বলেন যে এই যে ইরানে যে অ্যাটাক হয়েছে এর সঙ্গে এর দুদিন আগে আমরা দেখলাম যে আফগানিস্তান পাকিস্তান যুদ্ধে জড়ালো তাদের দৃষ্টি নিজেদের মধ্যে রাখার জন্য। কারণ আপনি জানেন যে পাকিস্তান এবং আফগানিস্তান অনেক গেরিলা যোদ্ধা আছে যারা ইরান সাপোর্ট করে, তাদেরকে বিরত রাখার জন্য যুদ্ধটি বাদিয়ে দেওয়া হচ্ছে, এরকম এগুলি যারা মিলিটারি এক্সপার্ট এগুলি তারা খুব ভালো বলতে হতে পারে, অস্বাভাবিক কিছু না। কারণ এনে যুদ্ধের কৌশল, আমেরিকার যুদ্ধের কৌশল বোঝা বড় দায় এবং এটা তারা খুব মুশকিল। এবং এরা দেখেন আমেরিকা কিন্তু ডাইরেক্ট লাভবান না, লাভবান হচ্ছে ইসরায়েল এই যে যুদ্ধটা করছে। কিন্তু আমেরিকা বাধ্য এই কারণে বলছি যে এটার বলে জায়নবাদী ইকোনমিক্স, মানে যারা জিওস তারা আমেরিকার সব অর্থনীতির নিয়ন্ত্রণ তাদের হাতে। এখানকার যত কর্পোরেট ইন্ডাস্ট্রি আছে সব কিছু আছে, ইভেন গণমাধ্যম অনেক তাদের CNN তো ওইগুলি তারা ওই যে টাকা দিয়েছে, তারা ওই ট্রাম্পের ইলেকশনে টাকা দিয়েছে, এখানকার সব কিছু নিয়ন্ত্রণ করে। যারা হোয়াইট সুপ্রিমেসি বলে যে কথা আমেরিকায় চালু আছে সেটার মধ্যে কিন্তু প্রধান নিয়ন্ত্রক হলো ওই জিওসরা। তো জিওসদের কারণে সে কারণেও এটা একটা ইকোনমিক ওয়ারফেয়ার বলতে পারেন আপনি। এবং এই ওয়ারটা আমি মনে করি যে এই যে এখন তৃতীয় বিশ্বযুদ্ধটা, প্রথম বিশ্বযুদ্ধেতে কি হলো যে প্রথম বিশ্বযুদ্ধে অনেক দেশের রাজা বাদশা পতন হলো, অনেক সীমানা পাল্টে গেল, যেখানে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নষ্ট হলো, সার্বভৌমত্ব ভেঙে চুরে খান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা লার্জার ওয়ান্টে একই রকম ঘটনাগুলি ঘটলো। এখনকার দিনটা সেরকম না। এখন আপনি এই যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বা সার্বভৌমত্ব এগুলো তো এমনিতেই নাই। এই যে আমরা বলি যে আমাদের দেশে ইলেকশনে আমেরিকা, চায়না, ইন্ডিয়া নাক গলায় বা আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে তাদের একটা প্রচ্ছন্ন ছায়া পড়ে, এটা গ্লোবালি জিওপলিটিক্যাল রেস এবং স্ট্র্যাটেজিক এই ব্যাপারগুলি। তা আমি বলছি এখনকার যুদ্ধটা কিন্তু সেই ইকোনমিক যুদ্ধই হবে এবং এটা বিভিন্ন থুক যুদ্ধ। এটা তৃতীয় বিশ্বযুদ্ধ আপনি বলতে পারেন, যে প্রেজ অফ থার্ড ওয়ার্ল্ড ওয়ার, থুক যুদ্ধ। ওই ইউক্রেন ওয়ার, সেখানে দেখবেন ব্ল্যাক সির এখানে উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, তারপরে যেগুলি জায়গাতে রাশিয়ান ভাষায় কথা বলতো সেই জায়গাগুলিকে তারা রাশিয়ানরা দখল করেছে। এখন রাশিয়ানরা দখল করেছে, আমেরিকানরাও দখল করতেছে। এখন দখলের রাজত্ব হয়ে গেছে, আন্তর্জাতিক আইনের এর কোনোটাই কিন্তু কেউ মানছে না। সুতরাং যারা জোর যার মুল্লুক তার, শক্তিশালী যারা, শক্ত যারা, একটা পরিস্থিতি বিরাজ করছে, সেইটা অরাজকতা সারা বিশ্বে। যে কারণে এই শক্তিশালী দেশগুলি তারা এইগুলি করতেছে এবং এটার ব্যাপারে আন্তর্জাতিক পক্ষ কিছু বলতে পারতেছে না, সিকিউরিটি কাউন্সিল কিছু বলতে পারছে না। সিকিউরিটি কাউন্সিলে তো যে ব্যবস্থাটা তারা নিবে সেটা তো বৃহৎ পঞ্চশক্তি যে কোনো একটা বেটু দেওয়া সেটা আটকে দিচ্ছে, কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। আর পদক্ষেপ যদি নেওয়া যাইতো তাহলে তো আরেকটা বড় যুদ্ধ লেগে, যেমন আমেরিকার সাথে যদি আরেকটা পক্ষ তার প্যারালাল যুদ্ধ করে তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমেরিকা কিন্তু জাতিসংঘে যে চাঁদা দেয় বা যে সেটি একবার বোধহয় কমিয়ে দিয়েছিল, এখনো তো কমিয়ে দিয়েছে অনেক। আপনি দেখেন জাতিসংঘের যতগুলি বাংলাদেশে অফিস আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এগুলি অনেক সরকারি অফিসে বা আগের অফিস ভাড়া বাদ দিয়ে আমাদের রোহিঙ্গাদেরকে যে তারা যে সাহায্য দিত সেগুলি অনেক কমে গেছে। এখন আমাদের উপরে বার্ডেন পড়তেছে এগুলি একসময়। তা আমি বলছি যে পুরা নিয়ন্ত্রণ আমেরিকা এমনভাবে নিচ্ছে
যে একটা মানে দৃষ্টিগ্রাহ্য সামান্য রকম যে একটা চক্ষুলজ্জা বা একটা শিষ্টতা, একটা আন্তর্জাতিক নিয়মের প্রতি সামান্যতম ন্যূনতম কোনো রকম মানে শ্রদ্ধাবোধ নাই, যেটা হয়তো ডেমোক্রেটরা থাকলে অনেকখানি ছিল। কিন্তু এখন হয়তো রিপাবলিকানরা ঠিক, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এমন এক মানে এটা কেবল ট্রাম্প কলোনারি, যেটা মানে এই সিস্টেম পৃথিবীতে তিনি কিন্তু আগের আমলে এরকম ছিলেন না, আগের আমলে বরং অনেক যুদ্ধ বন্ধ করেছেন, যুদ্ধ বন্ধ করেছেন। এখনো উনি বলতেছে যে অনেক যুদ্ধ উনি বন্ধ করেছেন, ওনাকে এখনো কেন এবার ক্ষমতায় এসে 8টি যুদ্ধ দাবি করেছেন যে আমি বন্ধ করেছি, কিন্তু নোবেল পুরস্কার না দেওয়াতে উনি বোধহয় মনে ক্ষুণ্ণ হয়েছে। তো আমি যেটা মনে করি যে এই যে গ্লোবাল সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা কিন্তু সারা বিশ্বের মানুষকে উদ্বিগ্ন করবে এবং আমাদেরকে উদ্বিগ্ন করবে। এবং সেই জন্যে আমি মনে করি যে এই যুদ্ধ যাতে যুদ্ধ বিগ্রহ বন্ধ করে যাতে শান্তিপূর্ণ উপায়ে বিশ্বের সকল কিছু সমাধান করা যায়, সেই জন্যে জনমত গড়ে তুলতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম আন্তর্জাতিক সম্প্রদায়কেও এ ব্যাপারে কিছুটা হলেও মানে যতটা সম্ভব ভূমিকা পালন করতে হবে। কারণ আন্তর্জাতিক সম্প্রদায় দেখা যাচ্ছে যে বলতেছে, ইরানকে বলতেছে যে আপনার এই হামলা বন্ধ করো, তো ওকে তো আত্মরক্ষার একটা অধিকার আছে। কারণ সে যখন আক্রান্ত তখন সে তো ফার্স্ট অ্যাটাক করে নাই, প্রথম আক্রমণ যে করেছে সে হইল আগ্রাসী। যখন পাল্টা আক্রমণ যে করেছে সে তো আত্মরক্ষা, এটা সেলফ ডিফেন্স আপনি বলতে পারেন। তো এই জিনিসগুলি তো আজকে দৃশ্যমান একেবারে মানে এটা মানে এই নতুন এই সভ্যতার যে এই লগ্নে এসে সারা বিশ্ব একটা অসভ্যতা এবং বর্বরতা। আপনি দেখুন যে ব্যাপক বিক্ষোভ হয়েছে, কিন্তু আজ কিন্তু পাকিস্তান ইসলামাবাদে, বাংলাদেশেও হয়েছে একটু আগে, জামাত মার্কিন যে দূতাবাস রয়েছে সেখানে আক্রমণ করতে গিয়েছিল অনেক বিক্ষোভকারী, 8 জন পর্যন্ত নিহত হয়েছে পাকিস্তানে। হ্যাঁ, আজকে দেখলাম। এটা আবার হামলাটা আবার আমরা সমর্থন করব না যে কোনো মূল্যে। আমরা বলতেছি যে হ্যাঁ অবশ্যই মানুষের গ্রিভেন্স আছে, ক্ষোভ আছে, তার বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারে, অবশ্যই পিসফুল। কারণ মুসলমানদেরকে এরা উস্কায় দেয় যাতে সন্ত্রাসী হয়, জঙ্গিপনা করে, নানাভাবে উস্কায় দেয় ওয়েস্টার্নরা, এবং তারপরে এটার উপরে হামলা করে। এদের কিন্তু একটা নানা কৌশল আছে। এখন একটা ইসলামোফোবিয়া দুনিয়াতে চালু হয়ে গেছে। এই যে ইসলামোফোবিয়া, যে মুসলমান মানেই খারাপ, মুসলমান মানেই জঙ্গি, এই ডিপ্লোম্যাটিক চালটা কিন্তু আজকে মুসলমানদের বুঝতে হবে। ওনারা যত উস্কানি দিক, কোনো অবস্থাতেই আমাদের এই একটা সহিংস প্রটেস্ট করা ঠিক না। আমাদের উচিত হবে শান্তিপূর্ণভাবে প্রটেস্ট করা, এবং শান্তিপূর্ণ প্রটেস্ট করলে আমরা মুসলমানরা যে শান্তিপূর্ণ প্রটেস্ট করতে পারে এটা মানে প্রমাণিত হবে। আর যেটা করতে হবে সেটা হলো জ্ঞান, বিজ্ঞান এবং প্রযুক্তিতে নিজেকে এগিয়ে নেওয়া। এখন যদি আজকে আমাদের হাতেও মানে প্রচণ্ড প্রযুক্তি থাকতো, আজকে মানে মুসলমানদের হাতে থাকতো। এখন মুসলমানদের মধ্যে আবার বিভক্তি, যেমন ধরেন শিয়া সুন্নি, নানা রকম গোত্র ভাগ বিভক্তি। এই মিডল ইস্টের কথাই আপনি ধরুন, সব দেশগুলো ইরানের বিপক্ষে, অধিকাংশ দেশ। ওরা বলে যে শিয়া এই কারণে। আপনার এই রিপোর্টে চোখে পড়েছে কিনা আমি জানি না, ওয়াশিংটন পোস্ট একটা রিপোর্ট করেছে আজকে, দেখলাম যে ইসরায়েল এবং সৌদি আরবের চাপে আমেরিকা এই অ্যাটাক করতে বাধ্য হয়েছে। এই সময় সৌদি আরবের নামটাও কিন্তু সেখানে যোগ করেছে। এটা আমার কাছে মানে ওনার রিপোর্টটা লেখছে, কিন্তু জানি না, নিশ্চয়ই তাদের ভেতরের খবর। এগুলি অনেক কিছু থাকে যুদ্ধের মধ্যে, অনেক কিছু থাকে প্রপাগান্ডা, অনেক কিছু থাকে, বেশিরভাগটাই থাকে প্রচাগান্ডা। যেমন প্রথম যখন ট্রাম্প এবং ঘোষণা করলেন যে মারা গেছে খামেনি, অনেকে বিশ্বাস করেছে, কারণ যুদ্ধের মধ্যে একটা ব্যাপক থাকে প্রপাগান্ডা। এখন সৌদি আরবের এখনকার যিনি শাসক যুবরাজ, উনি যে খুব আমেরিকার, হ্যাঁ, মোহাম্মদ বিন সালমান, উনি তো কিন্তু কোনো অবস্থাতেই আমেরিকার খুব যে অনুগত সেটাও বলা যায় না। কারণ আমি বলতে চাচ্ছি যে এই যে খাশোগি ইস্যুতেও আমেরিকা যেভাবে ওনার সাথে আচরণ করেছে, তারপর থেকে উনি কিছুটা ওনাদের প্রতি বিক্ষুব্ধ আছে। এবং দেখবেন যে সাউদি তেলও অনেক ডলার ছাড়া অন্যান্য, বিশেষ চায়নার সাথে ওদের একটা বিরাট সম্পর্ক, চায়নাকে তারা ডলারের বাইরে অন্যান্য মুদ্রায় অন্যভাবে তারা বিক্রি করেছে। তো এটা আমি জানি না, হইতে পারে সৌদি আরব আবার ইরানের সাথে রাইভারালি আছে ঠিকই, কিন্তু মাঝখানে চাইনিজরা গিয়ে তাদের মধ্যে একটা মিল মহব্বত করেছে, এটা হয়তো আন্তরিক নাও হইতে পারে, আমি জানি না। কিন্তু এটা যদি হয়ে থাকে খুবই গোপনে, কারণ
মুসলিম উম্মার এই বিভক্তি, গোত্রগত বিভক্তি, এগুলো কিন্তু খুব একটা বড় যে মত পার্থক্য আছে ধর্মীয় দিক থেকে তাও না। সামান্য ছোটোখাটো বিষয়কে ঘিরে এত বেশি বিভক্তি সৃষ্টি, তার এক স্রষ্টা মানে, একজন প্রফেট মানে, কিন্তু আবার একই বিভক্তি। ওটা কালচারালি ডিফারেন্স হইতে পারে, এক এক জায়গার মানুষ, এক এক সংস্কৃতি মধ্যে একটা ডিফারেন্স থাকতে পারে। মুসলমানদের মধ্যে তো মাল্টিপল কালচার আছে, তো সেই জিনিসটা তো থাকতে পারে। তা আমি যেটা বলতে চাচ্ছি যে এই গোত্র বিভাজনটাও কিন্তু এই মুসলমান বিরোধীদেরই সৃষ্টি। আজকে এই মুসলমানরা যদি এই জিনিসটা বুঝতে পারে যে আমাদেরকে এই সমস্ত বিভাজনের জায়গা থেকে সরে আসতে হবে, আজকে যদি মুসলমানরা এই জিনিসটা বুঝতে পারে যে আমাদের কি ওরা জঙ্গি বানানোর চেষ্টা করলেও আমরা জঙ্গি হব না, আমরা লেখাপড়া, বিদ্যা, জ্ঞান বিজ্ঞান চর্চা করব, প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় আসবে। আজকে আমেরিকা কি কারণে এত মারাত্মক? বিকজ তারা টেকনোলজিতে ইনভেস্টমেন্ট করেছে প্রচুর। আজকে আমাদের এই এলাকায় বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, সাবকন্টিনেন্টে মানুষ এত অনগ্রসর কেন? কারণ শিক্ষা দীক্ষায়, জ্ঞানে বিজ্ঞানে আমাদের কোনো মানে বিনিয়োগ নাই। আমাদের পোলাপান এখন দেখি যে জন্মের পরে রাজনীতি করে, স্লোগান দেয় সারাক্ষণ, এই জিনিসটাই যারা একটু ভালো লেখাপড়া করে সবাই বিদেশ চলে যায়, কেউ থাকতে চায় না এই দেশে। এখানে থাকার মতো পরিবেশটা সৃষ্টি করতে হবে। সেই জিনিসটা যদি না থাকে তাহলে তাকে তো একটা কেরিয়ারের দিকে নজর দিতে হবে। তো আমি সেটাই মনে করি যে আমাদের আজকে এখন সারা বিশ্বে এই জিনিসগুলি এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ ফিউচার জেনারেশন আমাদের পড়ে রয়েছে। হয়তো আমাদের আমরা যারা একটু সিনিয়র হয়ে যাচ্ছি, আমাদের হয়তো কোনোভাবে জীবনটা চলে যাচ্ছে, কিন্তু যারা ভবিষ্যৎ বংশধর তাদের জন্য আজকে আমরা এমন কি একটা বাংলাদেশ বা কি একটা পৃথিবী রেখে যাচ্ছি, সেই জিনিসটা কিন্তু চিন্তা করতে হবে। আজকে আমার মনে হয় যে এই 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 মুহূর্তে আমাদের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো যে এই যে যুদ্ধ যেটা মধ্যপ্রাচ্যে হচ্ছে, সেটা সবাই মিলে চেষ্টা করে অবিলম্বে বন্ধ করা দরকার। সিজফায়ার হয়ে হোক, যে কোনো হোক, বন্ধ করা দরকার। এবং এই জিনিসগুলি কূটনৈতিক টেবিলে আলাপ আলোচনা করে নিষ্পত্তি করা দরকার। এবং আমরা এটা আমেরিকাও বলেছিল এই জিনিসগুলি তারা মানে, সেটা হলো যে একটা দ্বিরাষ্ট্রীয় সমাধান, ইসরায়েলও থাকবে, প্যালেস্টাইনও থাকবে, অন্যান্য রাষ্ট্রগুলিও তাদের সার্বভৌম অধিকার, আন্তর্জাতিক রীতিনীতি মেনে যদি চলে তাহলে সমস্যা হয় না। কিন্তু কেউ কারো চেয়ে আন্তর্জাতিক নীতিগুলি মানতে চায় না। বিশেষ করে ইসরায়েল একটা রাষ্ট্র, এটা রাষ্ট্রীয়ভাবে একটা সন্ত্রাসী রাষ্ট্র। একটা মানুষ শুধু সন্ত্রাসী হয় না, রাষ্ট্রও হইতে পারে। চালিয়ে যাবে এইরকম সন্ত্রাস তারা চালিয়ে যাচ্ছে। তো এই জিনিসটাই আমাদের এই একটা দুর্ভাগ্য, পৃথিবীর একটা দুর্ভাগ্য যে এই মুহূর্তে তারা এটা চালিয়ে যাচ্ছে। সারা বিশ্বের মানুষ নিন্দা জানাচ্ছে, কিন্তু এই নিন্দায় তাদের কোনো ভ্রুক্ষেপ হচ্ছে না। এই হলো, দেখুন যে আপনি একটু আগে বলেছেন যে 47 বছর ধরে ইরান ইসলামী প্রজাতন্ত্র কায়েম হয়েছে 79 থেকে। এরপর কিন্তু বিভিন্ন সময় নানা ধরনের হুমকি এসছে, ইসরায়েলের পক্ষ থেকে এসছে, আমেরিকার পক্ষ থেকে এসছে, আরও অনেক প্রতিবেশী দেশের পক্ষ থেকে এসছে। তারা কিন্তু টিকে ছিল, কোনো না কোনোভাবে টিকে ছিল। এবং তারা টেকনোলজিতে, বিশেষ করে আমরা যে কিছুদিন আগে ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কিন্তু তারা মোটামুটি ভালোই করেছিল। কিন্তু এবার কি তারা একদম মিশে যাচ্ছে, তাদের আর কোনো ভবিষ্যৎ নাই? না, তা বলতে পারে না, কারণ তারাও তো রিটালিয়েট করেছে, তারাও তো পাল্টা হামলা করেছে। অন্তত 29টা না 30টা আমেরিকান ঘাঁটি মধ্যপ্রাচ্যে এবং দূরবর্তী ঘাঁটি। এটা তো ইসরায়েলটা তো একেবারে কুল ঘেঁষে না ইরানের, অনেক দূরে, হ্যাঁ, মাঝখানে অন্য রাষ্ট্র আছে। এবং এখান থেকে আবার অন্যান্য কাতারে, কুয়েতে, তারপরে ওমান, ইউইতে, বিশেষ করে দুবাইয়ে, সেখানে তো মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে হামলা হয়েছে। এবং ওনারা একটা চিঠিও দিয়েছেন যে আমরা এটা জাতিসংঘের কাছে, যেটা আমাদের লেজিটিমেট রাইট আছে পাল্টা হামলা করার, এটা কোনো অন্যায় না, যেহেতু আমাদের আত্মরক্ষার জন্য এই হামলাটা করা। এটা কিন্তু সবাই বুঝতেছে, ট্রাম্প নিজেও বুঝতেছে, কিন্তু উনি ওই যে ওখানে বসে আছেন ফ্লোরিডায়, সেইখানে ঠান্ডা বাতাসে বসে বসে ঠান্ডা মাথায় এই সমস্ত প্ল্যান প্রোগ্রাম, মানে ইসরায়েলিদের প্ল্যান প্রোগ্রামে চলছে। তা আমি বলছি যে এই যে একটা অবস্থাতে উপনীত হয়েছে সারা বিশ্ব, এটা এখন এখান থেকে যে কোথায় কীভাবে উত্তরণ ঘটবে কেউ জানে না। তবে আমরা এটা প্রত্যাশা করি যে যুদ্ধগুলি বন্ধ এবং শান্তির পৃথিবী করে উঠুক। আর দ্বিতীয় হলো যে যদি বন্ধ না হয় তাহলে কি করা? তাহলে আমাদের নিজেদের টিকে থাকার জন্য নিজস্ব কৌশল, নিজস্ব উদ্ভাবনী, নিজস্ব মানে
চিন্তা ভাবনা সেটা করতে হবে। আমাদের নিজস্ব মনে করেন আমাদের যদি এখন জিনিসপত্রের তেলের দাম বেড়ে যায় কিংবা এর প্রভাব সর্বত্র পড়বে। হ্যাঁ, ইকোনমিক প্রভাব পড়ে, আমার যদি এমপ্লয়মেন্টের উপরে মধ্যপ্রাচ্যে যে লোকগুলি আছে পরে, সেই অনুযায়ী একটা প্র্যাগমেটিক সমাধান করতে হবে। অনেক সময় ন্যায্য হইলেও হঠকারিতার কারণে এগুলিতে অগ্রসর না হওয়াই ভালো। অনেক সময় দাবি ন্যায্য, যেমন ধরেন এই যে ইউক্রেন যুদ্ধ করতেছে রাশিয়ার সঙ্গে, ইউক্রেন ন্যায্য, তার টেরিটরিতে একজন আইসা হামলে পড়ছে, সে তো এটা যুদ্ধ করবে, এটা ন্যায্য। কিন্তু যদি জেলেনস্কি একটু প্র্যাগমেটিক হইতো, মানে ন্যাটো বা ইউরোপিয়ানদের ফাঁদে পা না দিত, সে যদি জিনিসটাকে কৌশলে মানে জিনিসটাকে হ্যান্ডেল করতো, তাইলে হয়তো এই যুদ্ধটা প্রলম্বিত হতো না, যুদ্ধ এড়ানো গেলে যাইতে পারতো, অথবা এই যুদ্ধ থেকে। আমি সেটা বলছি যে অনেক সময় কম্প্রোমাইজিং হতে ন্যাশনাল ইন্টারেস্টে, এবং ন্যাশনাল ইন্টারেস্টটা এমন যে এটা সবসময় বীরত্ব দিয়ে স্লোগান দিয়ে অর্জিত হয় এমন নয়। অনেক সময় কৌশলে বা নিজেদের এক পা পিছায় হইলেও এই মানে হঠকারিতার থেকে সরে গিয়েও অর্জন করা যায়। আমরা চাই শুধু ইরান ইসরায়েল যুদ্ধই না, সব যুদ্ধ বন্ধ হোক। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, সব যুদ্ধ বন্ধ হোক, কারণ যুদ্ধ মানেই প্রাণহানি, ধ্বংস। এই আশাবাদ ব্যক্ত করে, যুদ্ধ মানে শত্রু খেলা, যুদ্ধ মানে তোমার প্রতি আমার অবহেলা। যুদ্ধ বন্ধ হোক এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে আলোচনা শেষ করছি। আপনাকে আবারও ধন্যবাদ আমাদের আপনাকেও সাথে আসার ধন্যবাদ। জন্য।